জি, আসসালামু আলাইকুম। পুনরায় আমরা আবারও ক্লাসটি শুরু করছি। আমাদের আসলে একটু বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, যার কারণে সব আইপিএস টাইপিএস থেকে শর্ট সার্কিট হয়েছিল আর কি। যা আছে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। তো যাক আলহামদুলিল্লাহ কিছুটা হলেও আমরা আবার রিস্টোর করতে পেরেছি। আমি আবার ক্লাসটা শুরু করছি, হ্যাঁ? তো আজকের যে ক্লাসটা আপনারা যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে ইচ্ছা করেই আপনাদের ক্লাসটি লেট করে নিই। তো যেহেতু আপনাদের এই ক্লাসটি একটা পেইড ক্লাস এবং কি এই সময়তে নিচ্ছি, সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে ক্লাসটি কমপ্লিট করে আপনাদেরকে বুঝিয়ে দেয়া। তো ইনশাল্লাহ আমাদের আন্তরিকতার কোনো প্রকার ঘাটতি নেই। আমরা কিন্তু চেষ্টা করছি আপনার বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তা আমি আমার ক্লাসটা এখনই শুরু করব। স্যার এখন তো নামাজের সময় হয়ে গেছে, হোক যখন নামাজের সময় হবে। আমার এখানে 8:15-তে নামাজ, আমি তার আগে আপনাদেরকে নামাজের জন্য সুযোগ দিব। হ্যাঁ জি, আব্দুর রহমান পটুয়াখালী, আমরা নামাজের সুযোগ দিচ্ছি একটু পরে। হ্যাঁ, আমরা একটু পরে নিই, যেহেতু ক্লাসে শুরু করতে পারিনি। দেখা যাচ্ছে যে একের পর এক কি হলো, মানে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তা আমরা যেটা শুরু করছিলাম, আজকের যে 10 নম্বর লেকচার, সেটার বিষয়বস্তু হচ্ছে স্থলভাগ এবং রাষ্ট্র পরিচিতি। এই দুইটা অংশ নিয়েই আমরা এ টু জেড আলোচনা করব ইনশাল্লাহ। সুতরাং শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আমরা যদি দেখি যে পৃথিবীর মানচিত্রটা, পৃথিবীটা কেমন। পৃথিবীটা হচ্ছে গোলাকার। পৃথিবীটা হচ্ছে পৃথিবীটা হচ্ছে গোলাকার। এই গোলাকার পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে এবং 5টি মহাসাগর রয়েছে। তাইলে কয়টা মহাদেশ রয়েছে? 7টি মহাদেশ। 7টি মহাদেশ রয়েছে। এই 7টা মহাদেশের মধ্যে 195টা স্বাধীন রাষ্ট্র আছে। 195টি দেশ রয়েছে যেগুলো সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র রয়েছে। যেমন এই যে আপনারা দেশটা দেখতে পাচ্ছেন, এই যে একটা মহাদেশ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মহাদেশ। এ পুরাটাই হচ্ছে একটা মহাদেশ, যার নাম হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, যেখানে স্বাধীন রাষ্ট্র রয়েছে 23টি। আবার এই যে নিচে আরেকটি মহাদেশ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আরেকটি মহাদেশ দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, যেখানে স্বাধীন রাষ্ট্র হচ্ছে 12টি। এবং ইউরোপ মহাদেশ, যেটা একবার ছিন্ন বিচ্ছিন্ন, ইউরোপ মহাদেশটা হচ্ছে এরকম। এই যে অংশটা, এটাও কিন্তু ইউরোপের মধ্যেই পড়েছে, ছিন্ন বিচ্ছিন্ন। এই অংশটাই হচ্ছে ইউরোপ মহাদেশ। স্বাধীন রাষ্ট্র রয়েছে 48টি। তারপর হচ্ছে আফ্রিকা মহাদেশ, এই যে অংশটি, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আপনাদের এখান থেকে মানচিত্রে দেখা যায় কিনা আমি জানি না, যেখানে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র রয়েছে 54টি। অর্থাৎ আফ্রিকাতেই সবচেয়ে বেশি স্বাধীন রাষ্ট্র রয়েছে। তারপরে আসেন এশিয়া মহাদেশ। এই যে এশিয়া মহাদেশটা হচ্ছে মানচিত্রে, আশা করি যে আপনারা দেখতে পাচ্ছেন মানচিত্রের মধ্যে। এশিয়া মহাদেশটা অনেক বড় একটি মহাদেশ, যেখানে স্বাধীন রাষ্ট্র রয়েছে মাত্র 44টি। আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া মহাদেশ। আরেকটি মহাদেশ আছে, অনেক ছোট একটি মহাদেশ। আচ্ছা, এশিয়া মহাদেশের অংশ কিন্তু এটাও, এই যে ইন্দোনেশিয়া অংশটাও। আরেকটা মহাদেশ আছে, অনেক ছোট একটা মহাদেশ। এই যে মহাদেশটা ছিন্ন বিচ্ছিন্ন মহাদেশ, এটাকে বলা হয় ওশেনিয়া মহাদেশ, যেখানে স্বাধীন রাষ্ট্র রয়েছে 14টি। এই 14টা দেশের মধ্যে অস্ট্রেলিয়া হচ্ছে সবচেয়ে বড়, যার কারণে অনেকে বলে অস্ট্রেলিয়া মহাদেশ। তেমনি ভাবে আরেকটা মহাদেশ আছে, যে মহাদেশটা একবারে দক্ষিণ গোলার্ধে। এখানে আসলে বরফ ছাড়ার কিছু নেই। এই মহাদেশটার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা, যেখানে স্বাধীন রাষ্ট্র রয়েছে 0টি। তাহলে 23, 12, 54, 48, 44, 14 মিলে টোটাল 195টা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আমাদের এই পৃথিবীর মধ্যে আমরা পেয়েছি। এখন দেখেন, আপনারা কিন্তু মানচিত্র ব্যতীত এই আসলে সাধারণ জ্ঞান বোঝা খুব চ্যালেঞ্জিং। মানচিত্র ব্যতীত সাধারণ জ্ঞান বোঝা যায় না। আমি আপনাদেরকে আগে বলছিলাম যে মানচিত্রটা সংগ্রহ করে নেন, প্লিজ মানচিত্রটা সংগ্রহ করে নেন, কারণ মানচিত্র ছাড়া সাধারণ জ্ঞান আপনি মনে রাখতে পারবেন না। তো এখন দেখেন মানচিত্র দিয়ে আমরা কিভাবে মনে রাখতে পারছি। এই যে দেখেন মধ্যখানে একটা খালি জায়গা আছে, দেখা যাচ্ছে না?
এখানে একটা খাল আছে, এই যে একটা খাল, এটা খালি জায়গাটা হচ্ছে একটা খাল, যেই খালটার নাম হলো পানামা খাল। এটার নাম কি খাল বলেন? পানামা খাল। পানামা খালের এক পাশে উত্তর আমেরিকা, আরেক পাশে হলো দক্ষিণ আমেরিকা। এই পাশটা, এই যে অংশটা, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর এই পাশটা হলো প্রশান্ত মহাসাগর। তার মানে এই যে আটলান্টিকের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, এটাই হচ্ছে পানামা খাল। তাই পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসাগরের গেটওয়ে। তাইলে যদি বলা হয় প্রশান্ত মহাসাগরের গেটওয়ে কোনটি, তখন উত্তর হবে পানামা খাল। প্রশান্ত মহাসাগরের গেটওয়ে যেটি, সেটা হচ্ছে সেই পানামা খাল। ঠিক আছে। আবার এই পানামা খালটা দুইটা মহাদেশকেও পৃথক করেছে বলে এটাকে একটা স্ট্রেইট বলা হয়। স্ট্রেইট মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। তাহলে এটা হচ্ছে পানামা স্ট্রেইট, অথবা এটাকে বলা হয় কি পানামা চ্যানেল। ঠিক আছে। তো এখন দেখেন, এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এটা খুবই শক্তিশালী একটি মহাদেশ। তো এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসে, যেমন প্রশ্ন আসবে এই যে আমাদের এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কয়টা আছে? 44টা। এশিয়া মহাদেশ কিন্তু আয়তন ও জনসংখ্যার দিক থেকে বৃহত্তম একটি মহাদেশ। তার মানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীর আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মহাদেশ কোনটি, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ যেটি, সেটা হচ্ছে এই এশিয়া মহাদেশ, আয়তন ও জনসংখ্যার দিক থেকে। দেখি আপনারা বলেন তো, আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? কমেন্টে জানান। আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ যদি পারেন কমেন্টে জানান। আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম যে মহাদেশ, সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্র আয়তন এবং জনসংখ্যা। আ ফর আয়তন, জতে জনসংখ্যা। ঠিক আছে। অনেকে অস্ট্রেলিয়া, যেমন আমাদের সোহাগ ভাই বলছেন অস্ট্রেলিয়া, আপনারা ভুল না, তবে আরেকটু শুদ্ধ আছে, সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। আমাদের সাইদুল বলছেন অ্যান্টার্কটিকা মহাদেশ। আমাদের আবিদা সুলতানা আপুও বলেছেন অ্যান্টার্কটিকা মহাদেশ। মনসুর খান বলেছেন অ্যান্টার্কটিকা মহাদেশ ওশেনিয়া। আমাদের মোহাম্মদ জহির ইসলাম ওশেনিয়া বলেছেন। তারপর রিদিতা দীপ্তাও বলেছেন, রিদিতা। তারপর ফাতেমা ইসলাম ওশেনিয়া বলেছেন। তারপরে মইনুল দত্ত, নাকি মনুয়া দত্ত, হাসান আকন, শাহানা আক্তার, রাশেদ রায়হান, সামিয়া হাবিব, তারপর ফরহাদ হক ফরহান আপু, তারপরে ভাইয়া, তারপরে হচ্ছে আকলিমা ইসলাম, আব্দুল হাকিম সাব্বির ভাই, সঠিক বলেছেন আপনারা, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন। তার মানে ওশেনিয়া মহাদেশ হচ্ছে আয়তন ও জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম একটি মহাদেশ। কিন্তু পেঁচটা লাগে কোথায়? যখন বলা হয় স্বাধীন দেশের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি, স্বাধীন দেশের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি, এরকম যদি প্রশ্ন আসে, দেখেন এখানে আপনি একটু বিপদে পড়ে যেতে পারেন। স্বাধীন দেশ আপনি খেয়াল না করে আপনি ওশেনিয়া অ্যান্সার করে দেয়, কিন্তু ওশেনিয়া অ্যান্সার হবে না। তাহলে স্বাধীন দেশ সবচেয়ে কোথায় কম? সবচেয়ে কম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে মাত্র 12টা দেশ আছে। এই কারণে দক্ষিণ আমেরিকা আর আমেরিকাটা হচ্ছে স্বাধীন দেশের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম। আর যদি স্বাধীন দেশের দিক থেকে বৃহত্তম মহাদেশ বলা হয়, তখন সেটা হবে এই আফ্রিকা মহাদেশ। এভাবে আপনাদের প্রশ্নগুলো হয়ে থাকে। থ্যাংক ইউ। তারপরে দেখেন আমাদের এখান থেকে আরো কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ। এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশটা খেয়াল রাখতে হবে, এখানে জনশূন্য, এখানে কোনো মানুষের বসবাস নাই। তাইলে মানুষের বসবাস নেই কোথায়? মানুষের বসবাস নেই যেখানে, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশে মানুষের তো বসবাস নাই। কেন নাই? কারণ এখানে গাছপালা নাই। মানুষ বসবাসের জন্য যে এনভায়রনমেন্ট দরকার, অক্সিজেন দরকার, খাদ্যের যোগান দরকার,
সেই পরিবেশ সেখানে নাই বলে অ্যান্টার্কটিকা মহাদেশকে জনশূন্য মহাদেশ বলা হয়। ঠিক আছে, তবে এখানে একটা মাছ পাওয়া যায়, সিল মাছ পাওয়া যায়। হ্যাঁ, সিল মাছ আছে এখানে। আবার এখানে শ্বেত ভাল্লুক রয়েছে। হ্যাঁ, শ্বেত ভাল্লুক পাওয়া যায় এই অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যে। অ্যান্টার্কটিকা মহাদেশে দুইটা সাগর আছে। আপনারা কি জানেন অ্যান্টার্কটিকা দুইটা সাগর আছে? একটা সাগরের নাম হলো রোজ সাগর। একটা সাগরের নাম কি বলেন? রোজ সাগর। আরেকটি সাগর আছে, ওইটার নাম হচ্ছে ইয়েডেল সাগর। তাইলে ইয়েডেল সাগর এবং রোজ সাগর 12 মাস এটা বরফে ঢাকা থাকে। ঠিক আছে, ভাল্লুকগুলো দেখা যায় বরফের নিচ থেকে মাছ বের করে খায়, আবার বরফ খেয়েও বাঁচে তারা। তাইলে রোজ সাগর কোথায়? অ্যান্টার্কটিকা মহাদেশে। ইয়েডেল সাগর কোথায়? অ্যান্টার্কটিকা মহাদেশে। এই দুইটা সাগর রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যে। স্যার এটা কি আমাদের পেইড ক্লাস? অবশ্যই ভাইয়া, এটা আপনাদের পেইড ক্লাস। জি, এটা আপনাদের পেইড ক্লাস। তাহলে এটা শেষ। এবার আসেন আমরা সামনে বাড়ি। এবার আমরা দেখব হচ্ছে এতক্ষণ যা পড়লাম ওগুলা রিপিটেশনই হচ্ছে। এটা একটু কিছু ইনফরমেশন আছে, অ্যাড হবে এখানে। যেমন দুইটি ভাগে বিভক্ত জল এবং স্থল আমাদের পৃথিবীর জলভাগে 5টি মহাসাগর, এটা বলেছি। স্থলভাগে 7টি মহাদেশ, অলরেডি এগুলা বলা হয়ে গেছে। দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ বলা হয়ে গেছে, উত্তর আমেরিকার স্বাধীন দেশ অলরেডি বলা হয়ে গেছে। তবে যে লাইনটা আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যে পৃথিবীতে মোট দেশ আছে কয়টি? 238টি। যদিও কারো মতে 37টি, 36টি, কারো মতে 300টি দেশ আছে। তবে স্বাধীন দেশ কয়টি এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। পৃথিবীর মধ্যে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হলো 195টি। পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র কয়টি? এটি হচ্ছে মেইন। 195টা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র রয়েছে। তো এই হচ্ছে বিষয়। এবার আমরা দেখব পৃথিবীর সবচেয়ে প্রাচীন দেশ কোনটি। পৃথিবীর সবচেয়ে প্রাচীন দেশ হচ্ছে সান মেরিনো। এই সেই সান মেরিনো, এটা হচ্ছে ইউরোপে অবস্থিত। তাহলে এটা কোথায় বলেন তো? এটা হচ্ছে ইউরোপে অবস্থিত। ইউরোপে পৃথিবীর সান মেরিনো অনেক আগের একটা দেশ। প্রশ্ন হতে পারে যে ভাইয়া এখানে কি আদম হাওয়া আসছিল? না, আদম হাওয়া সান মেরিনোতে আসেনি। তাইলে এখানে এটার প্রাচীন কেন বলা হয়? কারণ এই অঞ্চলে মানুষজন মূলত দলবদ্ধভাবে বসবাস শুরু করেছিল। এই কারণে এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম দেশ। ইভেন জাতিসংঘ এই সান মেরিনো লোকদেরকে একটা মর্যাদা দিয়েছে, যেহেতু তারা প্রাচীন। সেটা হলো এই সান মেরিনোর জনগণ পৃথিবীর সকল দেশের নাগরিক। তাহলে আপনাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন দেশের জনগণ পৃথিবীর সকল দেশের নাগরিক, সেটা হচ্ছে সান মেরিনোর জনগণ। মানে এরা সকল দেশের নাগরিক, সকল দেশের নাগরিক। তাই বলে আপনারা কিন্তু এই দেশে এসে নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। যে ভাইয়া আমি ইউরোপের কোনো দেশে যাইতে চাই না, এই দেশ ছাড়া আমি আমেরিকা অস্ট্রেলিয়া যেতে চাই না, আমি শুধু সান মেরিনোতে যেতে চাই। কারণ কি? সান মেরিনোর যে আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, এটা দিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন। কারণ সান মেরিনো হচ্ছে বিশ্বের সকল দেশের নাগরিক। সান মেরিনোর জনগণ বাংলাদেশেরও নাগরিক, ভারতের নাগরিক, ভুটানের নাগরিক, জার্মান, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার, কুয়েত, লেবানন, বাহরাইন, যে কোনো দেশে তারা যেতে পারে। ঠিক আছে, তাইলে এটা প্রাচীনতম দেশ বলে জাতিসংঘ তাদেরকে এই মর্যাদাটা দিয়েছে। ঠিক আছে, এই দেশে ইচ্ছা করলেই আপনি নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। এবার আসেন, এটা গেল পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? এটা হলো দক্ষিণ সুদান। পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান 9 জুলাই 2011, মনে রাখবেন 9 জুলাই 2011-তে দক্ষিণ সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। এই সেই দক্ষিণ সুদান, এটা একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র। সুদান এটা মুসলিম, তবে কিছু অংশ
খ্রিস্টান যারা বর্তমানে স্বাধীন হয়ে গিয়েছে সেটার নাম হলো দক্ষিণ সুদান। পৃথিবীর 195তম স্বাধীন রাষ্ট্র। তাহলে এটা হচ্ছে 195তম স্বাধীন রাষ্ট্র, বাট জাতিসংঘের 193তম। পরীক্ষাতে প্রশ্ন আসে জাতিসংঘের সদস্য রাষ্ট্র কয়টি? জাতিসংঘের সদস্য রাষ্ট্র হলো 193টি, কিন্তু স্বাধীন রাষ্ট্র কয়টি পৃথিবীতে? 195টি হচ্ছে স্বাধীন রাষ্ট্র। তাইলে দুইটা রাষ্ট্র বাকি থাকে জাতিসংঘের সদস্য হওয়া থেকে। ওই দুইটা রাষ্ট্র কোনটা? ওই দুইটা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে কসোভো, আর একটা রাষ্ট্রের নাম ভ্যাটিকান। এই যে ভ্যাটিকান সিটি আর কসোভো, এই দুইটা দেশ স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য নয়। তাহলে যে দেশটি স্বাধীনতা অর্জন করেও জাতিসংঘের সদস্য পদ লাভ করেনি, ওই দুইটা দেশের নাম কি? একটা দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটা রাষ্ট্রের নাম হলো কসোভো। তাহলে মোটামুটি আমরা জানলাম এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর। পৃথিবীর ছিদ্রায়িত দেশ হচ্ছে দুইটা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ছিদ্রায়িত দেশ বলতে কি বোঝায়? ছিদ্রায়িত দেশ বলতে আসলে কি বোঝায়? ধরেন এই হচ্ছে ইতালি, মানচিত্রের মধ্যে যে দেশটাকে বুট জুতার মতো দেখায় এটাকে মূলত বা লংশু, এটা কি বলা হয়? লংশু বলা হয়, তাই না? এই যে লংশু বা বুট জুতার মতো দেখায় কোনটিকে, সেটার নাম হচ্ছে ইতালি। এই ইতালির ভিতরে এখানে একটা ছিদ্র আছে, আবার এখানে আর একটা ছিদ্র আছে, অর্থাৎ দেশ আছে। দূর থেকে নজর দিলে দেখেন তো ছিদ্র ছিদ্র মনে হয় না? এই যে দেশটা, এটাকে বলা হয় সান মেরিনো। আবার এই যে দেশটা, এই দেশটা হচ্ছে ভ্যাটিকান সিটি। এখন ইতালি তো নিজে একটা স্বাধীন রাষ্ট্র, এই দেশের ভিতরে আরো দুইটা দেশ আছে, তারাও নাকি স্বাধীন। এই কারণে ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। পৃথিবীতে আরেকটা ছিদ্রায়িত দেশ আছে, ওই দেশটার নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। নাম শুনেছেন না? এই সেই দক্ষিণ আফ্রিকা। এখানে একটা ছিদ্র আছে, এখানে আরেকটা ছিদ্র আছে। একটা দেশের নাম হচ্ছে সোয়াজিল্যান্ড, মনে রাখবেন, সোয়াজিল্যান্ড। আরেকটা হচ্ছে লেসোথো। এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে লেসোথো। তাহলে মূলত এই দেশটার নাম কি? এই দেশটার নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তাহলে দক্ষিণ আফ্রিকার ভিতরে আবার দুইটা দেশ আছে, তারাও নাকি স্বাধীন। এই দেশটার নাম কি? একটা হচ্ছে লেসোথো, আর একটা হচ্ছে সোয়াজিল্যান্ড। তারা হচ্ছে স্বাধীন রাষ্ট্র। লেসোথো, লেসোথো বলতে অবশ্যই হাত সামনে রাখবেন, কারণ থুতু বের হয়ে যেতে পারে। তাহলে লেসোথো এটা একটা স্বাধীন রাষ্ট্র, সোয়াজিল্যান্ড এটাও একটা স্বাধীন রাষ্ট্র। ইভেন 2025 সালের এক গবেষণায় দেখা গিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রোগী যে দেশটাতে, এটার নামই হচ্ছে কি? এই লেসোথো। বিশ্বের সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রোগী যেখানে, সেটা কোথায়? সেটা হচ্ছে এই লেসোথোতে। বুঝতে পেরেছেন? সুতরাং এই দেশটাতে নাগরিকত্ব নেওয়া যায়, যদি কেউ যেতে চান যেতে পারেন। ঠিক আছে? এইডস আক্রান্ত মানে রোগীর সংখ্যা বেশি, তো ওখানে নাগরিকত্ব দেয়। আপনি যদি চান যেতে, তাহলে আপনি যেতে পারবেন, নো টেনশন। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে দুইটি। একটা হচ্ছে ইতালি, আর একটা হলো 2 নাম্বার হলো কি? দক্ষিণ আফ্রিকা। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এটা পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র। তারপরে ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? এটা হচ্ছে কসোভো। ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ কসোভো। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর। পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এত উঁচুতে পৃথিবীর আর কোনো জায়গা নেই। 8848.89 মিটার এটার উচ্চতা। এত উঁচুতে পৃথিবীতে আর কোনো জায়গা নেই। সেখানে খালি খালি উঠা যায় না, অক্সিজেন মাস্ক নিয়ে উঠতে হয়। তারপরে পৃথিবীর সর্বনিম্ন স্থান যেটা, সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান যেটা, এটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা 11,066 মিটার।
11,066 মিটার মারিয়ানা ট্রেঞ্চ, এত গভীর জায়গা পৃথিবীতে আর একটাও নেই। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীতে সবচেয়ে উঁচু জায়গা মাউন্ট এভারেস্ট। তাহলে দুইটা মোটামুটি আমরা জানতে পারলাম। এবার আসেন দ্বীপ মহাদেশ। দ্বীপ মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া, এটাকে দ্বীপ মহাদেশ বলা হয়। আর অপশনে অস্ট্রেলিয়া না থাকলে দ্বীপ মহাদেশ হবে কি? ওশেনিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া যদি না থাকে তাহলে কি হবে? ওশেনিয়া হবে। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন, আহ, যদি বলা হয় এশিয়ার মোট স্বাধীন দেশ কয়টি, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা পড়েছি অলরেডি। মোট মানে উত্তর আমেরিকা স্বাধীন দেশ আমরা পেয়েছি, দ্বীপ দেশ। আচ্ছা, এই তিনটা অলরেডি আমরা পড়েছি, এটা রিপিট হয়েছে। এই তিনটা, এগুলো পড়তে হবে না, শুধু পড়তে হবে দ্বীপ দেশ ইন্দোনেশিয়া। তাহলে দ্বীপ মহাদেশ বললে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া হবে, আর দ্বীপ দেশ যদি বলা হয় দেশ, তাইলে হবে ইন্দোনেশিয়া। এখানে শত শত দ্বীপ রয়েছে ইন্দোনেশিয়াতে। পৃথিবীর দীর্ঘতম মহাদেশ এশিয়া, এটা জনসংখ্যা আয়তনে। ক্ষুদ্রতম ওশেনিয়া, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। তো এবার আমরা দেখব হচ্ছে মানচিত্রের মাধ্যমে এশিয়া মহাদেশ। তো এশিয়া মহাদেশ সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার আগে আমি একটু বলে রাখি, যেহেতু নামাজের সময় অনেকে নামাজ পড়বেন, সেজন্য 20 মিনিট ব্রেক চলবে, তারপরে আমার ক্লাসটি কন্টিনিউ হবে, আমি ক্লাসটা শেষ করব। আবার অনেকের হাতের কাজ আছে, একটু করে নেন, করে আবার ক্লাসের মধ্যে আসেন। ক্লাস চলবে ইনশাল্লাহ নামাজের পরে। এখন এখন থেকে হচ্ছে নামাজের একটা বিরতি চলবে, তারপরে আমি এসে ক্লাস নিব, নো টেনশন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, একটু ওয়েট করেন 20 মিনিট।
জি, আসসালামু আলাইকুম। আমি আবারও শুরু করছি আমাদের ক্লাসটি বিরতির পরে। আমি ২০ মিনিট বিরতি দিয়েছিলাম, আর ২ মিনিট বাকি আছে। তো যা হোক, ২ মিনিট থাকুক, কিন্তু আমি ক্লাসটি শুরু করব। তো এখন আপনারা যারা আমার সাথে জয়েন করেছেন, তো তারা একটু সবাইকে অ্যানাউন্স করে দেন যে আমাদের ক্লাস অলরেডি শুরু হয়েছে আবারও। দেখেন আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমি শুরু করতে চাচ্ছি। আমাকে যদি ঠিকঠাক শোনা যায় তাহলে আমি আমার ক্লাসটি শুরু করব। ঠিক আছে, শুরু করব তাহলে। আমি আমার ক্লাসটি শুরু করতে চাচ্ছি। তো যারা যারা আমার ক্লাসে যুক্ত হয়েছেন তারা একটু সবাইকে জানিয়ে দেন যে সোহেল ভাইয়া ক্লাস শুরু করেছে। ঠিক আছে, সবাইকে জানিয়ে দেন যে ক্লাস শুরু হয়েছে। এখন আসেন, আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে পৃথিবীর আলোচনাটা শেষ। এবার হচ্ছে এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব, কিছু দেশ পরিচিতি। মহাদেশটা আগে আলোচনা হয়ে যাক, তারপরে হচ্ছে দেশ পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। তো এশিয়া মহাদেশ, যেখানে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি 44টা, আবার কোথাও কোথাও 48টা লেখা আছে, তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হলো 44টা। এখন এই যে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশে দেখেন মধ্য এশিয়ার রাষ্ট্র হচ্ছে 6টি, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র হচ্ছে 14টি, দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হলো 8টি, দূরপ্রাচ্যের হচ্ছে 5টি, পূর্ব এশিয়ার রাষ্ট্র হচ্ছে 11টি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র হলো 11টি। তো এই হচ্ছে মানে মানচিত্র দেখে দেখে। এখন দেখেন এই যে দক্ষিণ এশিয়া, এই যে দক্ষিণ এশিয়া যেটা, এই দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু মূলত আমাদের বাংলাদেশটা পড়েছে। দক্ষিণ এশিয়ার একটা সংগঠন আছে যার নাম হচ্ছে সার্ক। নিশ্চয়ই আপনারা জানেন এই যে সার্ক, এই সার্ক কিন্তু 8টি দেশের সদস্য। ঠিক আছে, দক্ষিণ এশিয়ার যে 8টি রাষ্ট্র, এই 8টি রাষ্ট্র আপনারা মনে রাখতে পারেন একটা টেকনিক দিয়ে, সেটা হচ্ছে বিএনপি ইজ এমবিএ। বিএনপি ইজ এমবিএ মানে কি? বিতে বাংলাদেশ, এনতে নেপাল, পিতে পাকিস্তান, আইতে ইন্ডিয়া, এসতে শ্রীলঙ্কা, এমতে মালদ্বীপ, বিতে ভুটান, এতে আফগানিস্তান। এই 8টি রাষ্ট্র দক্ষিণ এশিয়ার মধ্যে পড়েছে। আর দক্ষিণ এশিয়ার এই 8টি রাষ্ট্রই সার্কের সদস্য। দক্ষিণ এশিয়ার দেশ নেপাল বাদে, মনে রাখবেন, এই যে নেপাল বাদে বাকি যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশ ব্রিটিশ উপনিবেশে ছিল। তার মানে দক্ষিণ এশিয়ার দেশ এই নেপাল বাদে বাকি দেশগুলো কাদের উপনিবেশে ছিল? এটা হচ্ছে ব্রিটিশ উপনিবেশে, ব্রিটিশ উপনিবেশে ছিল। তাহলে দক্ষিণ এশিয়ার 8টি দেশ ব্রিটিশ উপনিবেশে ছিল। তারপরে মধ্য এশিয়ার 6টি দেশ আছে। আপনি মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোকে এইভাবে মনে রাখতে পারেন যে কাকি তাও আতু, এরকম ভাবে আপনি মনে রাখতে পারেন, কাকি তাও আতু। তাহলে কাকি তাও আতু মানেটা কি? এই যে কাতে হচ্ছে কাজাখস্তান, এই কাজাখস্তান মধ্য এশিয়ার একটি দেশ। কি কি ফর কিরগিস্তান, কিরগিস্তানও মধ্য এশিয়ারই একটি দেশ। তাতে তাজিকিস্তান, এই তাজিকিস্তান মধ্য এশিয়ারই একটি দেশ। ও ফর উজবেকিস্তান, এটাও মধ্য এশিয়ার দেশ। আতে হচ্ছে আজারবাইজান, যদিও অনেকে বলেন আজারবাইজান এশিয়ার নয়, এটা নিয়ে বিতর্ক আছে।
আজারবাইজান ইউরোপের মধ্যে পড়েছে। তু ফর তুর্কমেনিস্তান, এই হচ্ছে 6টি রাষ্ট্র তুর্কমেনিস্তান সহ। তাহলে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান এবং তুর্কমেনিস্তান, এই 6টি রাষ্ট্র আমাদের কোন এশিয়াতে পড়েছে বলেন তো? এই 6টি রাষ্ট্র মধ্য এশিয়াতে পড়েছে, মধ্য এশিয়াতে পড়েছে। ঠিক আছে? তো এখন আমি আবারও বলছি, কাকি তাও আতু, এটা একটা ছন্দ। কাকি তাও আতু, এই কাতে হচ্ছে কাজাখস্তান, কিতে হচ্ছে কিরগিজস্তান, তারপরে হচ্ছে তাতে তাজিকিস্তান, উতে উজবেকিস্তান, আতে হচ্ছে আজারবাইজান, তুতে হলো তুর্কমেনিস্তান। এই 6টা রাষ্ট্র মধ্য এশিয়ার মধ্যে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বড় দেশ যেটি, সেটা হচ্ছে কাজাখস্তান। এটা হচ্ছে আয়তনে বৃহৎ মুসলিম দেশ। আপনারা জানেন আয়তনে বৃহৎ মুসলিম দেশ কোনটি? আয়তনে পৃথিবীতে বৃহৎ মুসলিম দেশ যেটি, সেটার নাম হচ্ছে কাজাখস্তান। আর আপনারা কি জানেন জনসংখ্যায় পৃথিবীর বৃহৎ মুসলিম দেশ কোনটি? হ্যাঁ, তাহলে কি আপনারা বলতে পারবেন যে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? দেখি এটা কমেন্টে জানিয়ে দেন। জি আপু, ঠিক আছে, আপনাদের হ্যাপি আক্তার বিবেচনা করা হবে। জি আপু, ঠিক আছে। আমাদের সীমা খান বলেছেন, পরামর্শ দিয়েছেন। আচ্ছা, কালার অন্যটা দিলে আবার দেখা যাবে না। হ্যাঁ, অন্যটা ব্ল্যাকটা নেওয়া যায়, দেখি ব্ল্যাকটা নেই। ঠিক আছে, ব্ল্যাকটা নিলাম। তো এখন দেখেন যেটা বলছি আমরা, সেটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম মুসলিম দেশ যেটি, সেটা হলো ইন্দোনেশিয়া। আর আয়তনের দিক থেকে বৃহত্তম মুসলিম দেশ যেটি, সেটা হচ্ছে কাজাখস্তান। তো এই হচ্ছে মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো। তাহলে মধ্য এশিয়াতে আমরা পাইলাম 6টি, আবার দক্ষিণ এশিয়াতে পেলাম কয়টি? 8টি। তেমনিভাবে দক্ষিণ পূর্ব এশিয়াতেও এরকম 11টা দেশ আছে। তো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি এভাবে। এমটিভিতে ফিল্ম দেখলে, দেখেন এমটিভিতে ফিল্ম, আচ্ছা এটা আসতেছে না এখানে, তাহলে এখানে আমি লিখি যেমন এমটিভিতে ফিল্ম দেখলে, আহা আসে না, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে নয় কান্না। তাহলে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এটা একটা ছন্দ। দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশ, এখানে 10টা দেশ এসেছে, আর একটা দেশ আছে। যেমন এই যে এমতে হচ্ছে মালয়েশিয়া, টিতে হচ্ছে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলতে লাওস, এমতে হচ্ছে মায়ানমার। আরেকটা রাষ্ট্র আছে, সেটা হচ্ছে পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর সহ টোটাল 11টা দেশ পড়েছে কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়াতে। তাহলে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয়। এভাবে হচ্ছে আপনাদের পরীক্ষাতে আসতে পারে। তারপরে পূর্ব তিমুর, এই সেই পূর্ব তিমুর যেটা এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। তাহলে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? এটা হলো পূর্ব তিমুর। তাহলে আপনাদের এশিয়া সম্পর্কে হালকা একটু ধারণা দিয়েছি, এটার উপরে আরও আলোচনা হবে। দেখেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এখানে? জি সেজু আহমেদ, ইনশাল্লাহ চেষ্টা করা হবে। হ্যাঁ সেজু আহমেদ, আলোচনা করে দেখি আপনার বিষয়টা বিবেচনা করা হবে। আমাদের অনেক, যেমন সীমা খানও অলরেডি পরামর্শ দিয়েছে, আমরা আলোচনা করব। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি রাষ্ট্র, এই 11টি রাষ্ট্রের একটা জোট আছে, ওই জোটটার নাম হচ্ছে আসিয়ান, ASEAN, আসিয়ান। হ্যাঁ, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন,
অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন বা আসিয়ান। তো এই যে আসিয়ান, এই আসিয়ান কিন্তু 11টাই সদস্য রাষ্ট্র রয়েছে। আসিয়ানের সদস্য কয়টা? 11টা। তারপরে এই যে সার্ক, সার্কের সদস্য কয়টা? এই 8টাই। ঠিক আছে, তাইলে দক্ষিণ পূর্ব এশিয়ার জোটের নাম হচ্ছে আসিয়ান, দক্ষিণ এশিয়ার জোটের নাম হলো সার্ক। ঠিক আছে, এরকম প্রত্যেকটা মহাদেশে আলাদা আলাদা জোট আছে। আবার এই যে মধ্যপ্রাচ্য আছে না, এখানে একটা না 2টা 3টা জোট আছে। D8 জোট আছে, আবার জিসিসি আছে, আবার D8 আছে। ঠিক আছে, মধ্য প্রাচ্যের রাষ্ট্র এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটা রাষ্ট্রকে নিয়ে। তবে সবচেয়ে জনপ্রিয় জোট যেটি, সেটা হলো জিসিসি, গালফ কোঅপারেটিভ কাউন্সিল। আচ্ছা যাজ্ঞা, এগুলো আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এবার আমরা দেখব হলো পরের যেটা দেখি, এশিয়া মহাদেশ সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি। এশিয়া মহাদেশের বৃহত্তম সাগর কোনটি? দক্ষিণ চীন সাগর। এটা হচ্ছে এশিয়া মহাদেশের বৃহত্তম সাগর। এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি? সেটা হচ্ছে কাস্পিয়ান, উল্লেখযোগ্য কাস্পিয়ান সাগর যেটি, এটা এশিয়া ইউরোপ মহাদেশে অবস্থিত। এটা হচ্ছে বৃহত্তম হ্রদ। হ্রদ মানে হচ্ছে লেক, ইংরেজিতে বলে লেক, বাংলায় বলে হ্রদ। হ্রদ মানে কি? হ্রদ মানে হচ্ছে যেটা চারপাশ দিয়ে স্থল থাকবে। ধরেন এখানেও স্থল, এই পাশটাতেও স্থল, এই পাশটাতেও স্থল, এই পাশেও স্থল, অর্থাৎ তার চারদিক দিয়ে দেখেন স্থল আর স্থল, আর মধ্যখানে রয়েছে জল। তবে এই যে জলটা, এটা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে প্রাকৃতিক জল। এখানে সেচ করতে হয় না, সেচ করে শেষও করতে পারবে না, শুধু উঠতেই থাকবে, উঠতেই থাকবে। যার কারণে এটাকে বলা হয় লেক। আর লেক শব্দের অর্থ কি? হ্রদ। ঠিক আছে, লেক শব্দের অর্থ হচ্ছে হ্রদ। বাংলাদেশে পাহাড়ের উপরে একটা লেক আছে, পাহাড়ের উপরে, একবার চিম্বুক পাহাড়ের উপরে। ওই লেকটার নাম হচ্ছে বগা লেক। আপনারা অনেকে মনে হয় গিয়েছেন। একমাত্র পাহাড়ি লেক এটা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি লেক কোনটি? সেটা হচ্ছে বগা লেক। ঠিক আছে, তার মানে এই যে ধানমন্ডি লেক, আপনারা লেকে যান, ধানমন্ডি লেক, এখানে কি আসলে সেচ করতে হয় না, ন্যাচারালি পানিটা উঠে। তারপরে আচ্ছা ঠিক আছে রাজকন্যা, আমি চেষ্টা করব, আমি এটা বলে দিব। ঠিক আছে, পিডিএফ তো দিয়ে দেওয়ার কথা, যদি না দেয়া হয় অবশ্যই আপনারা জানাবেন। পিডিএফ দিয়ে দিবে, কেন দিবে না? এটার পিডিএফ আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, এশিয়া মহাদেশের সর্বনিম্ন বিন্দু হচ্ছে কি এটাই, কাস্পিয়ান। এশিয়া মহাদেশ স্বাধীন দেশ বললাম, এশিয়া ইউরোপ মহাদেশকে কি বলা হয়? ইউরেশিয়া বলা হয়। ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ যুক্ত হওয়ার কারণে এটাকে কি বলা হয়? ইউরেশিয়া। এশিয়া এবং ইউরোপের সাথে যে যুক্ত হয়েছে, এটাকে কি বলা হয়? ইউরেশিয়া। এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বর্নিও। এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম যে দ্বীপ, এটা বর্নিও, ইন্দোনেশিয়ায়। তাহলে যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে দ্বীপ মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। দ্বীপ দেশ কোনটি? ইন্দোনেশিয়া। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সেটা হবে বর্নিও। আর যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যদি বলা হয়, তখন হবে গ্রিনল্যান্ড দ্বীপ। এই সেই গ্রিনল্যান্ড। আচ্ছা, এটা কেন জানি এখানে আসে না, গ্রিনল্যান্ড দ্বীপ। এই সেই গ্রিনল্যান্ড দ্বীপ, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। আর এশিয়ার বৃহত্তম দ্বীপ যেটা, সেটা হচ্ছে বর্নিও। আর যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম যদি বলা হয়, তখন হবে গ্রিনল্যান্ড, যেটার মালিক হচ্ছে ডেনমার্ক। আমরা একটু পরে ইউরোপে গিয়ে এটা পড়িয়ে দেব। তো যা হোক, তারপরে আমরা দেখব পরের স্লাইডটি। এশিয়া মহাদেশের ও পৃথিবীর গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ। এটা কিন্তু বৈকাল হ্রদ, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ। এটা এশিয়া মহাদেশের মধ্যে পড়েছে।
এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম ইয়াংসি কিয়াং। আর পৃথিবীর দীর্ঘতম বললে নীল নদ হতো। ইয়াংসি কিয়াং এটা চীনে অবস্থিত। এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমি পশ্চিম সাইবেরীয় সমভূমি, পশ্চিম সাইবেরীয় সমভূমি। এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ আয়তনে চীন, আর জনসংখ্যায় কোনটি হবে বলেন তো? আয়তনে চীন, কিন্তু জনসংখ্যায় যদি বলা হয়, জনসংখ্যায় কেন আসে না বুঝতেছি না, এই জনসংখ্যায় হচ্ছে ভারত। ঠিক আছে, তাহলে আয়তনে হচ্ছে চীন, কিন্তু জনসংখ্যার দিক থেকে এশিয়ার দীর্ঘতম যে দেশ সেটা হচ্ছে ভারত। এশিয়ার ক্ষুদ্রতম দেশ আয়তনে এবং জনসংখ্যায় মালদ্বীপ। এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ, 298 বর্গ কিলোমিটার মাত্র। দেখেন 298 বর্গ কিলোমিটার। এই সেই মালদ্বীপ যেখানে 1100 দ্বীপ রয়েছে। মালদ্বীপের মধ্যে কত দ্বীপ আছে বলেন? 1100 দ্বীপ আছে। 1100 দ্বীপের মধ্যে মাত্র 300 দ্বীপে মানুষের বসবাস রয়েছে। তাহলে মানুষের বসবাস কয়টা দ্বীপে? মাত্র 3টা দ্বীপে। বাকিগুলোতে পর্যটকরা শুধু ঘুরতে যায়। এই সেই মালদ্বীপ যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র আয়তন এবং জনসংখ্যার দিক থেকে। দেখেন না আয়তন 298 বর্গ কিলোমিটার। বাংলাদেশ থেকে অনেক শ্রমিক এই মালদ্বীপে যায় কাজ করার জন্য। মালদ্বীপটা মূলত অর্থনীতিটাই নির্ভর করে পর্যটনের উপরে। পর্যটন নির্ভর রাষ্ট্র যেটি, সেটা হলো এই মালদ্বীপ। এশিয়া মহাদেশের সর্বপশ্চিমের বিন্দুর নাম এই যে বেবা অন্তরীপ। বাবা আসছে, এটা মূলত বেবা হবে। বেবা অন্তরীপ এটা তুরস্কে অবস্থিত। এটা হচ্ছে পশ্চিমের বিন্দু। তো এটা লাগবে না, গুরুত্বপূর্ণ যেগুলো আমি গোল দাগ দিয়েছি জাস্ট ওগুলোই আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এখন আসেন এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য কি? অরণ্য এশিয়া মহাদেশের তৈগা। এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর। দেখে আপনারা বলেন তো পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? যদি পারেন কমেন্টে জানান। সর্বশেষ স্বাধীন দেশ, সর্বশেষ স্বাধীন, পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কোনটি এটা কমেন্টে জানিয়ে দেন। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি, তাহলে সেটা হবে এই পূর্ব তিমুর, যারা 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ইন্দোনেশিয়ার আগে এই পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশে ছিল। ইন্দোনেশিয়া কাদের উপনিবেশে ছিল বলেন? পর্তুগাল। এই যে পর্তুগালের উপনিবেশে ছিল, পর্তুগালের উপনিবেশে ছিল এই সেই পূর্ব তিমুর। তো পর্তুগাল থেকে উদ্ধার করেছিল ইন্দোনেশিয়া, করে আবার নিজেরাই দখল করে ফেলে পূর্ব তিমুরকে। পরে 2002 সালে এই পূর্ব তিমুরটি ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। এটাই হচ্ছে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। আরেকটা কথা বলে রাখি, আমাদের এশিয়াতে 2টি খ্রিস্টান দেশ রয়েছে। তাহলে বলেন এশিয়ার খ্রিস্টান দেশ কয়টি? এশিয়ার খ্রিস্টান দেশ 2টি। কোন 2টি? একটা দেশের নাম হচ্ছে পূর্ব তিমুর, আরেকটা দেশের নাম হলো ফিলিপাইন। তাহলে এই যে ফিলিপাইন এবং পূর্ব তিমুর, এই 2টা দেশ কি? খ্রিস্টান অধ্যুষিত। তাহলে পূর্ব তিমুর এবং ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র। আর দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি? যদি এরকম প্রশ্ন আসে যে দক্ষিণ এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র কোনটি, তাহলে দক্ষিণ এশিয়ার যে বৌদ্ধ রাষ্ট্র এটার নাম হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, এই শ্রীলঙ্কা হচ্ছে দক্ষিণ এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র। ইভেন পৃথিবীতে বৌদ্ধ রাষ্ট্র বলতে এই শ্রীলঙ্কাই, আর কোনো দেশ তাদের সংবিধানের মধ্যে বৌদ্ধ রাষ্ট্র ঘোষণা করেনি, এমনকি মিয়ানমার বা চীনও না। তাহলে আমরা দেখলাম দক্ষিণ এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র এবং দক্ষিণ পূর্ব এশিয়ার খ্রিস্টান রাষ্ট্র, এটা আমরা মোটামুটি একটা
ধারণা পেয়েছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। এবার আসেন, আসিয়ানের সদস্য কয়টি বললাম? আসিয়ানের সদস্য হচ্ছে 11টি। সর্বশেষ সদস্য দেশ হলো পূর্ব তিমুর। আসিয়ান বলতে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশের জোট, যেমন আমাদের দক্ষিণ এশিয়ার জোট হলো সার্ক। পূর্ব তিমুর খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র, এটা বললাম আমরা। দক্ষিণ এশিয়ার, এটাও আমাদের বলা শেষ। এবার আপনারা হচ্ছে দেখেন লেখা হয়েছে কিনা। আপনারা যদি লিখতে না পারেন তাও আমাকে জানায়েন ভাই, প্লিজ প্লিজ আমাকে জানাবেন, তাহলে আমি সামনে যাব। দেখেন আপনাদের লেখা হয়েছে কিনা। লেখা হয়েছে? পপি পপি, পপি পপি নাকি পপি পপি? জি, সীমা আক্তার, চেষ্টা করা হবে। তাহলে লেখা হয়েছে, তাই না? লেখা হলে আপনারা লিখবেন ডান। লেখা হলেই ডান লিখে ফেলবেন। ওকে, এবার আফ্রিকা মহাদেশ নিয়ে আমরা একটু আলোচনা করি। আফ্রিকা মহাদেশ, ঠিক আছে, আফ্রিকা মহাদেশ সম্পর্কে এখন আমরা পড়ব। তো এখানেও আসলে মানচিত্র দিয়ে পড়াতে পারলে খুবই ভালো হতো। প্লিজ আপনারা মানচিত্রটা সংগ্রহ করে ফেলবেন। ঠিক আছে, আপনাদেরকে মানচিত্র সংগ্রহ করার জন্য আমি আমি একটা নাম্বার দিয়েছিলাম, বলছিলাম যে এই মানচিত্র সংগ্রহ লাগবেই। মানচিত্র ব্যতীত সাধারণ জ্ঞান পারবেন না। 019829872226 এই নাম্বারে লিখবেন মানচিত্র চাই। ঠিক আছে, তখন আপনাকে কুরিয়ার করে দেয়া হবে। ঠিক আছে, মানচিত্র চাই লিখে আপনি মেসেজ করলে কুরিয়ার করে দেয়া হবে। 2টা মানচিত্র দেয়া হবে, একটা বাংলাদেশের, একটা হচ্ছে আন্তর্জাতিক। ঠিক আছে, 2টা মানচিত্র আপনাদেরকে দেয়া হবে। তো দেখেন, মানচিত্র থাকলে সুবিধা, এশিয়া মহাদেশটা অনেক সহজে বুঝেছেন। মানচিত্র না থাকলে কি হয় দেখেন, মুখস্থ আমাদেরকে পড়তে হচ্ছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা মহাদেশ। এই সে আফ্রিকা মহাদেশ, এখানে বৃহত্তম একটা মরুভূমি আছে, যেই মরুভূমিটা পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বৃহত্তম মরুভূমি। আর যদি জলাভূমির মরুভূমি বলা হয় তখন সেটা হবে অ্যান্টার্কটিকা মরুভূমি। এটা হচ্ছে বরফের মরুভূমি। মরুভূমির সংজ্ঞাটা কি? যেখানে চাষবাস করা যায় না, যেখানে কোনো প্রকার মানুষের এটা আসলে বিষ ফোড়ার মতো কোনো কাজে আসে না। তো আফ্রিকা মহাদেশের ও পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? তাহলে এরকম যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আফ্রিকার মহাদেশের এবং পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, সেটা হচ্ছে নীল নদ। এই সে নীল নদ যেটি 11টি দেশকে অতিক্রম করেছে। সবচেয়ে বেশি যে দেশের উপর দিয়ে গিয়েছে সেটা হলো মিশর। ইতিহাসের জনক হেরোডোটাস, তিনি মিশরকে নীল নদের দান বলেছেন। ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। ঠিক আছে, হ্যাঁ নিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকেই তো মানচিত্র সংগ্রহ করেছেন, তাই না? হ্যাঁ, মানচিত্র হচ্ছে 160 টাকা, 160 টাকা। ঠিক আছে, 160 টাকা মানচিত্র। যারা নেবেন তারা হচ্ছে মেসেজ দিলে আমি পাঠিয়ে দেব। এই সপ্তাহের মধ্যে সবাই নিয়ে নেন। ঠিক আছে, মানচিত্র ব্যতীত আপনি সাধারণ জ্ঞান মনে রাখতে পারবেন না। 160 টাকা আপনার কাছে যদি বড় হয়ে যায়, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, নিতে হবে ভাইয়া। আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? আচ্ছা, আফ্রিকা মহাদেশের বৃহত্তম যে দ্বীপ, এটা হচ্ছে মাদাগাস্কার। এই যে মাদাগাস্কার, এটা হচ্ছে ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ। আচ্ছা, মাদাগাস্কার যদি আফ্রিকা মহাদেশের দীর্ঘতম হয়ে থাকে, মাদাগাস্কার যদি আফ্রিকা মহাদেশের দীর্ঘতম দ্বীপ হয়ে থাকে, তাইলে বলেন তো এশিয়া মহাদেশের দীর্ঘতম দ্বীপ কোনটি? এশিয়া মহাদেশের দীর্ঘতম দ্বীপ যেটি, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দীর্ঘতম দ্বীপ কোনটি বলেন? বর্নিও দ্বীপ।
ঠিক আছে, সেটা হচ্ছে বর্নিও দ্বীপ। তারপরে আসেন আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু কোনটি? এটা হচ্ছে মাউন্ট কিলিমানজারো। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দুর নাম হচ্ছে মাউন্ট কিলিমানজারো। আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু এটা হচ্ছে লেক আসাল। এটা লাগবে না, ঠিক আছে, দুইটা লাগবে না, শুধু এশিয়াটা পড়লেই যথেষ্ট হবে। আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ সেটা হচ্ছে আলজেরিয়া। আফ্রিকা মহাদেশের বৃহত্তম যে দেশ এটা হচ্ছে আলজেরিয়া। আর জনসংখ্যায় যদি বলা হতো তখন হতো নাইজেরিয়া। ঠিক আছে, জনসংখ্যায় বলা হলে সেটা হবে নাইজেরিয়া। তাহলে আমরা কি দেখলাম? এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। তাহলে আফ্রিকা মহাদেশটা আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারলাম, তাই না? তো এবার দেখেন আমরা আফ্রিকা মহাদেশ সম্পর্কে আর কি আছে, এতটুকু হয়েছে কিনা দেখেন, এতটুকু হয়েছে কিনা। যে আমাদের সীমা খান বলছে 220 টাকা, না ওইটা কুরিয়ার সহ, ঠিক আছে, কুরিয়ারের খরচ সহকারে 220 টাকা আসে। কুরিয়ার চার্জ সহ 160 নাকি? জি না, কুরিয়ার চার্জ হচ্ছে 60 টাকা, ঠিক আছে, এটার সাথে আরো 60 টাকা যোগ হবে, 160 প্লাস 60 টাকা, ঠিক আছে, 160 প্লাস 60 টাকা, ঠিক আছে, কুরিয়ার সহ দুইটা মানচিত্রের দাম হবে 160 টাকা, আর কুরিয়ার চার্জ হচ্ছে 60 টাকা। আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান, ঢাকার ভিতরে হলে 100 টাকা, আর ঢাকার বাইরে হলে 120 টাকা। এটা হচ্ছে একবার বাসায় দিয়ে আসে, স্টেট ফার্স্টে বাসায় দিয়ে আসে। তো এটা উল্লেখ করে দিতে হবে যে আপনি কুরিয়ারে নিতে চান নাকি আপনি স্টেট ফার্স্টে নিতে চান, হোম ডেলিভারিতে নিতে চান, এটা বলে দিলে সুবিধা হয়। ঠিক আছে, দুইটা মানচিত্র, এই দুইটা মানচিত্র আমার লেখা। আচ্ছা, যে এই নাম্বারে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপ, এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে মেসেজ দিবেন, ঠিক আছে, অন্য নাম্বারে নয়, এই নাম্বারে মেসেজ দিয়ে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন আয়তন ও জনসংখ্যা আফ্রিকার ক্ষুদ্রতম যে দেশ সেটা হচ্ছে সিচেলিস, সেটা হলো সিচেলিস। জনসংখ্যা আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ যেটি সেটা হচ্ছে নাইজেরিয়া। আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ কয়টি? 54টি, এটা আমরা বলেছি। আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কারণ কি বলেন তো? আফ্রিকা একসময় আফ্রিকা মহাদেশটা ছিল অন্ধকার, অনাবিষ্কৃত ছিল, বন জঙ্গলে ভরপুর, মানুষ সেখানে যেত না। এই কারণে আফ্রিকা শত শত হাজার বছর পর্যন্ত অনাবিষ্কৃতই ছিল, যার কারণে আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এখনো অনেক বন জঙ্গল আছে, মানুষ পৌঁছাতে পারেনি সেখানে। এখনো আফ্রিকার জঙ্গলের মধ্যে এমন এমন মানুষ পাওয়া যায়, বন মানুষ, দুনিয়ার জগৎ সম্পর্কে তাদের ধারণাই নেই, কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে তাদের যে অ্যাক্টিভিটিস সেটা হচ্ছে মানুষের সামনে কি করেছে, চলে এসেছে। আমরা দেখেছি যে বন মানুষ কেমন, তারা দুনিয়ার জগৎ সম্পর্কে কোনো ধারণাই নেই। আফ্রিকার গহীন জঙ্গলের মধ্যে এরকম। তো এই যে আফ্রিকার জঙ্গল অন্ধকারাচ্ছন্ন, এই জন্য এটাকে বলা হয় বৃহদাকার চিড়িয়াখানা। আফ্রিকার 4টা দেশ আছে, এদেরকে বলা হয় হর্ন অব আফ্রিকা। আফ্রিকার 4টা দেশকে হর্ন অব আফ্রিকা বলা হয়। এই যে ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া। তা আপনি একটা ছন্দ মনে রাখলেই হলো, এই 4টা দেশ চলে আসবে এভাবে, ইজি সই, আহা লেখা আসে না এখানে কেন জানো, ইজি সই। ইজি সই মানে কি? এই যে ইজি সই, ইজি সই মানেটা হচ্ছে ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া। ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া, এই 4টা দেশ আফ্রিকাতে। এগুলোকে গরুর শিংয়ের মতো দেখা যায় মানচিত্রের মধ্যে। এই কারণে এই 4টা দেশকে বলা হয় আফ্রিকার শিং অথবা হর্ন অব আফ্রিকা বলা হয়। আফ্রিকার শিং অথবা হর্ন অব আফ্রিকা বলা হয়ে থাকে।
জি, সবকিছু আছে ইমরান হাসান, মানচিত্রের মধ্যে সবকিছু আছে। এবার আসেন, আফ্রিকার 4টি দেশকে মানচিত্রে গরুর শিংয়ের মতো দেখায়, তাই এগুলোকে আফ্রিকার শিং বলা হয়। তারপর উক্ত মাসে অন্তরীপ অবস্থিত কোথায়? আফ্রিকা মহাদেশে। প্রশ্ন হচ্ছে ভাইয়া, অন্তরীপ কি? পরীক্ষাতে আসতে পারে, পরীক্ষাতে আসবে না, আপনাদের আসতে পারে পৃথিবীর সবচেয়ে বড় অন্তরীপ কোনটি? সেটা হচ্ছে উত্তমাশা, উক্তমাশা অন্তরীপ, ক্যাপ অফ গুড হপ, ক্যাপ অফ গুড হোপ বলা হয়। মনে রাখবেন, স্থলভাগের কোনো অংশ সরু হয়ে যদি সমুদ্রে চলে যায় সেটাকে বলা হয় অন্তরীপ। মনে হয় বুঝতে পারেন আপনারা। ধরেন এটা স্থল, সমুদ্রে, সমুদ্রে হচ্ছে গিয়ে এই স্থলভাগটা আস্তে 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 এটা চিকন হয়ে যেতে যেতে এরকম চিকন হয়ে সমুদ্রে মিশে যাবে। তাহলে দেখেন, এই অংশটা একটু প্রশস্ত, এই অংশটা আরেকটু কম প্রশস্ত, এই অংশটা আরেকটু কম প্রশস্ত, এই যেতে যেতে যখন সমুদ্রে গিয়ে পৌঁছাবে এই অঞ্চলটা, এটাকে বলা হবে অন্তরীপ। স্থলভাগের কোনো অংশ, চড়া অংশ সমুদ্রে গিয়ে যদি চিকন হয়ে পৌঁছায়, এটাকে বলা হয় অন্তরীপ। মানে স্থলভাগের রাস্তার মতো গিয়েছে, রাস্তা গিয়েছে ধরে সমুদ্রের মধ্যে, এটাকে বলা হয় মানে অন্তরীপ। তো এই যে অন্তরীপটা, এটাকে বলা হয় উক্তমাশা অন্তরীপ, ক্যাপ অফ গুড হপ হিসেবে পরিচিত। ক্যাপ অফ CAPE, ক্যাপ অফ গুড হোপ, ক্যাপ অফ গুড হোপ বলা হয়ে থাকে। আচ্ছা, এখন আসেন, আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি, বলেন এতটুকু কি হয়েছে না? এতটুকু হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা এবং এই ছন্দটা। তো এই ছন্দগুলো কিন্তু ফ্রি ক্লাসের মধ্যে আসলে ওইভাবে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না, কিন্তু এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো সমস্যা থাকে বলবেন যে ভাইয়া আমি এখনো বুঝতে পারি নাই, প্লিজ অ্যাগেইন, আমি প্রয়োজনে এটা রিপিট করব। আমাদের সুমাইয়া খাতুন বলছে কত পড়া, এখন মাত্র আসলাম, কারেন্টের অভাবে পারছি না পড়তে। আচ্ছা, নো টেনশন, নো টেনশন বোন, ক্লাসটি অবশ্যই এখানে রেকর্ড থাকবে, ওখান থেকে করে ফেলতে পারবেন। এবার আমরা এই যে এতক্ষণ যেটা দেখলাম যে গরুর শিংয়ের মতো মনে হয়, দেখেন তো, ধর এটাকে আমরা শিং মনে করতে পারি না? এই যে এটা হচ্ছে শিং, হাম্বা, এক গুদ্দা দিবে পুরা হচ্ছে এশিয়া, তারপরে হচ্ছে আপনার আফ্রিকা অন্য জঙ্গলের মধ্যে চলে যাবে, এটা সিংহের মতো মনে হয়। এই কারণে এই রাষ্ট্রগুলোকে কি বলা হয়? হর্ন অফ আফ্রিকা। দেখছেন কিনা, মানচিত্র থাকলে কি সহজে বোঝা যায়। তাহলে এই ছন্দটা কি বলেন তো? এই ছন্দটা হলো ইজি সই, ইজি, ইজি সই, ঠিক আছে, ইজি সই, ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, এরিত্রিয়া। এই যে জিবুতি, এই জিবুতিতে চীন সামরিক ঘাঁটি স্থাপন করেছে, ঠিক আছে, সামরিক ঘাঁটি স্থাপন করেছে, ঠিক আছে, সামরিক ঘাঁটি স্থাপন করেছে কোথায় বলেন তো? জিবুতিতে। জিবুতিতে হচ্ছে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। তাইলে ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া, সোমালিয়া এগুলো হচ্ছে হর্ন অফ আফ্রিকা হিসেবে পরিচিত, কারণ এগুলোকে গরুর শিংয়ের মতো দেখায় বলে। এবার আসেন ইউরোপ মহাদেশ, আমরা সংক্ষেপে বলছি। জনসংখ্যায় ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। এই সেই গ্রিনল্যান্ড যেটা পৃথিবীর দীর্ঘতম, মনে রাখবেন, পৃথিবীর দীর্ঘতম দ্বীপ যেটি সেটা হলো গ্রিনল্যান্ড দ্বীপ। এই যে দ্বীপটা, এই দ্বীপের মালিককে জানেন? ডেনমার্ক। ডেনমার্কের অধীনে এই গ্রিনল্যান্ড দ্বীপটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। আর আমাদের এশিয়ার মধ্যে দীর্ঘতম যে দ্বীপ সেটা হচ্ছে বর্নিও। আর আফ্রিকার দীর্ঘতম দ্বীপ যেটি সেটা হলো মাদাগাস্কার, মনে আছে? বর্নিও এশিয়ার দীর্ঘতম দ্বীপ, আর মাদাগাস্কার আফ্রিকার দীর্ঘতম দ্বীপ, আর গ্রিনল্যান্ড সারা পৃথিবীর দীর্ঘতম দ্বীপ, ঠিক আছে।
ইউরোপ মহাদেশের দীর্ঘতম পর্বতমালা আল্পস, এই যে আল্পস পর্বতমালা, এটা হচ্ছে দীর্ঘতম। আর দীর্ঘতম নদী যদি বলা হয় ইউরোপে, সেটা হচ্ছে ভলগা। আমাদের রবি ঠাকুরের একটা চিঠি আছে ভলগার তীরে। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু মাউন্ট এলব্রাস, তো এগুলো আসবে না, এগুলা পড়া দরকার নেই। আপনারা কোনটা পড়বেন? মাউন্ট এভারেস্ট পড়বেন, পৃথিবীর সর্বোচ্চ জায়গা। আর সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ। এগুলো সাধারণত কম আসে, তবে হ্যাঁ, প্রশ্ন যদি একবার ডিপ করে তখন আসতে পারে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নেই ইউরোপ মহাদেশের সর্বনিম্ন বিন্দু গেল, ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গ, এগুলোর দরকার নেই। ইউরোপের ককপিট কাকে বলা হয়? দেখেন, ইউরোপের ককপিট কাকে বলা হয়? বেলজিয়ামকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। কেন? কারণ এখানে ইতিহাসের সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে। এই সেই বেলজিয়াম, এখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে ওয়াটারলু। এই যে ওয়াটারলু নামক জায়গাতে 1815 সালে একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধটার নাম হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। পরীক্ষাতে প্রশ্ন এসেছে ওয়াটারলু নামক জায়গাটি কোথায় অবস্থিত? তাহলে ওয়াটারলু নামক জায়গাটি হলো বেলজিয়ামে অবস্থিত। এখানে মূলত নেপোলিয়ন যুদ্ধটা করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে। তার দেশ হচ্ছে ফ্রান্সে, কিন্তু তাকে যে নির্বাসনে পাঠানো হয়েছে, হ্যাঁ, ওখান থেকে মূলত তিনি বেলজিয়ামে চলে আসেন। বেলজিয়ামে এসে ওয়াটারলু নামক জায়গাতে সব সৈন্যদেরকে ডাকেন, বলছে আমরা এখান থেকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করব। করেছেন। জনসংখ্যা ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ, এটা হচ্ছে রাশিয়া। আয়তনেও বড় এটি। আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ইউরোপ মহাদেশের প্রবেশদ্বার হচ্ছে রটারডেম আর হচ্ছে লন্ডন। দুইটা মনে রাখবেন। এই যে রটারডেম, এটা কোথায়? এটা হচ্ছে নেদারল্যান্ডস। এই সেই নেদারল্যান্ডস, তার রটারডাম নামক একটা জায়গা আছে, এখান দিয়ে ইউরোপে প্রবেশ করা যায়। আর লন্ডন তো বুঝে নেই, ব্রিটেনের লন্ডন, এখান দিয়েও কিন্তু ইউরোপে প্রবেশ করা যায়। এই জন্য ইউরোপের প্রবেশদ্বার বলা হয় এই দুইটাকে। কিন্তু প্রচলিত অনেক ভুল আছে। ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে। নো, ভিয়েনা কিন্তু ইউরোপের প্রবেশদ্বার নয়। ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে দুইটি, একটা হচ্ছে রটারডাম আর একটা হচ্ছে লন্ডন। রটারডাম এবং লন্ডন মানচিত্রে দেখবেন, এই দুই জায়গা দিয়ে ইউরোপে সমুদ্র পথে প্রবেশ করতে পারবেন। আচ্ছা বলেন তো, ইউরোপের প্রবেশদ্বার যদি রটারডাম বা লন্ডন হয়ে থাকে, বাংলাদেশের প্রবেশদ্বার কোনটি? দেখি কমেন্টে জানান। বাংলাদেশের প্রবেশদ্বার কোনটি? কমেন্টে জানিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা চলে যাব উত্তর আমেরিকা মহাদেশে। তারপরে উত্তর আমেরিকা মহাদেশ পড়ছি, যেটা বর্তমানে লিডিং একটি মহাদেশ, যেখানে 23টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশকে বলা হয়। উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম উপদ্বীপের নাম কি? ল্যাব্রাডর দ্বীপ। ল্যাব্রাডর দ্বীপ। তারপরে উত্তর আমেরিকার বৃহত্তম হ্রদ কোনটি? হ্রদ হচ্ছে সুপিরিয়র। এটা হচ্ছে উত্তর আমেরিকার বৃহত্তম হ্রদ। তারপরে দীর্ঘতম নদীর নাম কি? মিসিসিপি মিশরি। মিসিসিপি মিশরি, এটি হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বড় একটি নদীর নাম। আচ্ছা, উত্তর আমেরিকার সবচেয়ে বড় নদীর নাম যদি মিসিসিপি মিশরি হয়, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? একটু আগেই বলেছি, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? কমেন্টে জানান। থ্যাংক ইউ সো মাচ আমাদের রিদিতা, দীপ্তা, উত্তম কুমার, তারপর হচ্ছে তাজরিন খাতুন, শহীদুল্লাহ, রাশেদ রায়হান, তারপরে সঞ্জু তালুকদার, মণি দত্ত, তারপরে হচ্ছে আমাদের অরবি আনিয়া, পপি ফপি, মানসুর খান, আব্দুর রশিদ, আকলিমা ইসলাম, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে থ্যাঙ্কস। তাহলে উত্তর আমেরিকার বিন্দু ডেথ ভ্যালি, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। উত্তর আমেরিকা মহাদেশের সর্বনিম্ন এটা হচ্ছে ডেথ ভ্যালি। ঠিক আছে। আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে কানাডা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আয়তনের দেশ। জনসংখ্যা ও আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এই যে সেন্ট কিটস
অ্যান্ড নেভিস, এটা হচ্ছে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম রাষ্ট্র। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কে, এটা আমি অলরেডি আলোচনা করেছি আপনাদের ওই যে মানচিত্রের মধ্যে, মনে আছে? দেখেন কিনা মানচিত্র এর মধ্যে আমি আলোচনা করেছিলাম উত্তর ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করি যে রেখাটি, যে খালটি, সেটার নাম হচ্ছে পানামা খাল। প্লিজ মানচিত্রটা সংগ্রহ করে ফেলবেন। হ্যাঁ অবশ্যই দিব ভাইয়া, জাকিয়া জান্নাত মনি আপু, অবশ্যই দেয়া হবে, পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু আসবে না, দক্ষিণ আমেরিকার এটা আসবে। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? আমাজন দক্ষিণ আমেরিকার দীর্ঘতম। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতমালার নাম কি? আন্দিজ পর্বতমালা। এই সে আন্দিজ পর্বতমালা, তার পাদদেশে একটা সভ্যতা গড়ে উঠেছে। ওই সভ্যতার নাম কি? ইনকা সভ্যতা। এই যে ইনকা সভ্যতা, এটা হচ্ছে আন্দিজ পর্বতের পাদদেশে তৈরি হয়েছে। মানে পাহাড়কে বেষ্টন করে পৃথিবীতে দুইটি সভ্যতা গড়ে উঠেছে। একটা হচ্ছে ইনকা সভ্যতা, আরেকটা হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতাটাও কিন্তু পাহাড়কে কেন্দ্র করে হয়েছে। অথচ পৃথিবীতে অধিকাংশ সভ্যতা তৈরি হয়েছে নদীর তীরে, কারণ মানুষজন নদীর তীরেই বসবাস করতেন বেশি জীবিকা আহরণের জন্য। তাই দক্ষিণ আমেরিকা মহাদেশ সর্বনিম্ন বিন্দু এগুলো দরকার নেই, উচ্চতা দক্ষিণ ইত্যাদি ইত্যাদি এগুলো দরকার নাই, শুধু এতটুকু দরকার আছে, এতটুকু দরকার। দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাতের নাম কি? অ্যাঞ্জেল ফলস, এটা ভেনেজুয়েলাতে। উচ্চতম জলপ্রপাতের নাম, জলপ্রপাত। ভেনেজুয়েলার শব্দের অর্থ কি? ক্ষুদ্র ভেনিস। এই ভেনেজুয়েলা সম্পর্কে আসতে পারে আপনাদের, ভেনেজুয়েলা সম্পর্কে কেন আসতে পারে জানেন? কারণ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ধরে নিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নিকোলা মাদুরোকে ভেনেজুয়েলা থেকে ধরে নিয়ে গেছে। ভাবা যায়? এই সেই ভেনেজুয়েলা। এই ভেনেজুয়েলার চারপাশে কয়টা দেশ আছে? ভেনেজুয়েলা, মনে রাখবেন, ভেনেজুয়েলার চারপাশে তিনটা দেশ আছে। যার পূর্ব দিকে রয়েছে গায়ানা, ঠিক আছে, যার দক্ষিণ দিকে রয়েছে ব্রাজিল, যার পশ্চিম দিকে রয়েছে কলম্বিয়া। অর্থাৎ তিনটা দেশ রয়েছে ভেনেজুয়েলার সীমান্তবর্তী। পরীক্ষাতে আসে ভেনেজুয়েলার সীমান্তবর্তী দেশ কয়টি? তিনটি। বুঝতে পেরেছেন? মানচিত্র ব্যতীত এই জ্ঞান রাখতে পারবেন না। এই প্রশ্নটাই বিসিএস আসছে, ঠিক আছে, বিসিএস আসছে। নিচের কোনটি যে ভেনেজুয়েলার সীমান্তবর্তী নয়, ভেনেজুয়েলার সাথে সীমানা যুক্ত নয়, নিচের কোন দেশটি? তাহলে তিনটা দেয়া ছিল, তাহলে ব্যতিক্রম যেটা এটাই তো হবে, ঠিক আছে। এই জন্য ভাই মানচিত্র লাগবে আপনার। তো এই হচ্ছে বিষয়। আমরা মোটামুটি একবারে শেষ পর্যায়ে দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ হচ্ছে 12টি, বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী হচ্ছে কলম্বিয়া, এগুলা পড়ে নেবেন। ইকুয়েডর মানে ভৌগোলিক রেখার নাম অনুযায়ী একটি দেশের নাম হয়েছে, সেটা হচ্ছে বিষুবরেখা বা ইকুয়েডর। ইকুয়েডর, এই যে বিষুবরেখাটা গিয়েছে, এটা কিন্তু মানে এমন একটা রেখা, যে রেখাটা একবার পৃথিবীর মাঝ বরাবর গিয়েছে। এর আশেপাশে যে রাষ্ট্রগুলো, এখানে ঋতুর কোনো পরিবর্তন নাই। এই কারণে এটাকে বলা হয় চির বসন্তের দেশ। যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে চির বসন্তের দেশ কোনটি, সেটা হবে ইকুয়েটর। চির বসন্তের দেশ হবে ইকুয়েটর, ঠিক আছে, চির বসন্তের দেশ হবে ইকুয়েটর। দক্ষিণ আমেরিকার স্থল বেষ্টিত দেশ হচ্ছে দুইটা, বলিভিয়া এবং প্যারাগুয়ে। এই দুইটা দেশে সমুদ্র বন্দর নাই, কারণ এর চারপাশ দিয়েই অন্য দেশ দ্বারা বেষ্টিত। এখানে সমুদ্র বন্দর নাই, স্থল বেষ্টিত। দক্ষিণ আমেরিকার একমাত্র যে দেশটি ইসলামী সম্মেলন ওআইসি এর সদস্য, সেটা হচ্ছে সুরিনাম। এই সুরিনাম, এরা হচ্ছে কিন্তু খ্রিস্টান রাষ্ট্র, অথচ ওআইসি এর সদস্য। 6টা দেশ আছে যারা অমুসলিম হয়েও, 7টি দেশ অমুসলিম হয়েও
ওআইসি সদস্য পদ লাভ করেছে, তার মধ্যে একটা হলো এই সুরিনাম। আচ্ছা, তারপর হচ্ছে ওশেনিয়া মহাদেশ, এটা হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ, এই সম্পর্কে বলেছি। ওশেনিয়ার স্বাধীন দেশ হচ্ছে 14টি। ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। নাউরু মাত্র দেখেন 11,000 জন লোক বসবাস করে। ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম মারে ডার্লিং, আর পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। আর ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম মারে ডার্লিং, মারে ডার্লিং। আয়তনে ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। আর জনসংখ্যা কোনটা? আয়তন ও জনসংখ্যায় আমরা পেয়েছি এই নাউরুকে। ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ নিউগিনি দ্বীপ, এটা হচ্ছে অনেক বড় একটা দ্বীপ। আর আয়তন ও জনসংখ্যার দিক থেকে ওশেনিয়ার দীর্ঘতম যে দেশ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মানে ওশেনিয়াতে তো 14টা দেশ, এর মধ্যে সবচেয়ে বড় দেশ আয়তন ও জনসংখ্যা কোনটি? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাই অনেকে ওশেনিয়া মহাদেশকে বলে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণ অংশ। অস্ট্রেলিয়ার ওয়েদার আমাদের ওয়েদার কিন্তু এক না, কারণ অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে আর আমাদের এশিয়া ইউরোপ হচ্ছে পূর্ব গোলার্ধে। ফলে অস্ট্রেলিয়া বা ওশেনিয়াতে যখন শীতকাল, আমাদের এখানে গরমকাল। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন অস্ট্রেলিয়া, আপনার ফ্রেন্ড ফলোয়ার্স যদি কেউ থেকে থাকে, প্রচন্ড রকমের ঠান্ডা, আর আমাদের এখানে প্রচন্ড রকমের গরম পড়ে এপ্রিলে, আর তাদের ওখানে এখন প্রচন্ড ঠান্ডা পড়ে। ঠিক আছে, তো এইরকম বিচিত্র দেশ, বিচিত্র মহাদেশ আছে পৃথিবীতে। এবার আসেন অ্যান্টার্কটিকা মহাদেশ। এখানে কি নাই? কোনো দেশ নাই। অ্যান্টার্কটিকাতে কোনো দেশ নাই। কেমনে থাকবে? কারণ এটি জনশূন্য মহাদেশ। 12 মাস এই মহাদেশটি বরফে ঢাকা থাকে। 12 মাস বরফে ঢাকা থাকে। তবে 2-3 হাজার মানুষ এখানে দেখতে পাওয়া যায়। 2 থেকে 3 হাজার মানুষ, যারা অধিকাংশে বিজ্ঞানী, আবার কে হচ্ছে পর্যটক। তার মানে পর্যটক এবং বিজ্ঞানী ব্যতীত সেখানে আসলে কেউ যায় না। তবে শ্বেত ভাল্লুক আছে, পেঙ্গুইন আছে, সিল মাছ সহ অনেক প্রজাতি সেখানে দেখতে পাওয়া যায়। আল্লাহর হুকুমে তারা হচ্ছে ভাল্লুক, এরা বরফ খায়া বাঁচছে আল্লাহর হুকুমেই। আল্লাহ যে মানুষকে কতভাবে, প্রাণীকে, মানুষকে বাঁচিয়ে রেখেছে, ঠিক আছে, এটা আসলে চিন্তা করলেই আপনি হচ্ছে ফিট হয়ে যাবেন। শিল মাছ নামে একটা মাছ আছে ওখানে, এই পেঙ্গুইন ভাল্লুক এই মাছটা পানির নিচ থেকে উঠায়া উঠায়া খায়। তো এই হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। তারপরে আমি এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দাগিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই অধ্যায় ছেড়ে দিতে হবে? জি না, ছেড়ে দিতে হবে না আপু। শামীমা আক্তার, ছেড়ে দিতে হবে না, পারবেন, পারবেন। এটা দেখেন, বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলোই শুধু আপনি শিখে নিবেন। শ্রীলঙ্কাটা শিখবেন এখান থেকে, নেপাল শিখবেন, মালদ্বীপ শিখবেন, ঠিক আছে, কয়েকটা শিখবেন আপনি বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা, যেমন নেপাল, মালদ্বীপ, আফগানিস্তানটাও শিখবেন। ঠিক আছে, আফগানিস্তান রাজধানী হচ্ছে কাবুল। এই কয়েকটা শিখবেন, আমি কয়েকটা দাগিয়ে দিচ্ছি, আপনি এগুলা পরে পরে নিয়েন। যেমন কুয়েত, এটা খুব আলোচিত। কুয়েতের রাজধানী কুয়েত সিটি, এটার মুদ্রার নাম হলো দিনার। তারপরে কাতার, রাজধানী হলো দোহা, মুদ্রার নাম হচ্ছে রিয়াল। এগুলা পরীক্ষাতে আসে, হ্যাঁ, এগুলা পরীক্ষাতে আসে। তারপরে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এগুলো আসবে না। ইয়েমেনটা আসবে, ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা। তা আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যার কারণে এগুলো পড়ে নিতে হবে। তারপরে তুরস্ক পড়ে নিতে হবে, তার মুদ্রার নাম হচ্ছে লিরা। তাহলে কোন দেশের মুদ্রার নাম লিরা, এরকম ভাবে প্রশ্ন আসবে, খুব গুরুত্বপূর্ণ। ডেনমার্ক, এটার মুদ্রার নাম হলো ক্রোনা। নরওয়ে, মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। সুইডেন, মুদ্রার নাম কি? ক্রোনা। ফিনল্যান্ড, মুদ্রার নাম হচ্ছে ইউরো। আইসল্যান্ড, মুদ্রার নাম কি? ক্রোনা। তাহলে এই যে ক্রোনা, এগুলা কিন্তু ছন্দ আকারে আমার মানচিত্রের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, এগুলো ছন্দ আকারে আমার মানচিত্রে দেয়া আছে। তো যাদেরকে বলছি মানচিত্রটা সংগ্রহ করতে, প্লিজ মানচিত্রটা সংগ্রহ করবেন, সেখানে এই মুদ্রার ছন্দগুলো পেয়ে যাবেন। আন্তর্জাতিক ম্যাপের মধ্যে মুদ্রার ছন্দ আছে। আবার কিছু দেশ আছে তাদের নাম অনুযায়ী রাজধানীর নাম,
ঠিক আছে, দেশের নাম অনুযায়ী কি রাজধানীর নাম, এটা আপনারা কিন্তু ওই ছন্দ আকারে পড়লে মনে থাকবে বেশি। তারপরে হচ্ছে আজারবাইজান, তারপর হলো পোল্যান্ড, এই যে এগুলো হচ্ছে সাধারণত মানে গুরুত্বপূর্ণ এই অংশে। ঠিক আছে, তারপরে এখান থেকে আছে তানজানিয়া, জিবুতি, তারপর হচ্ছে মাদাগাস্কারটা শিখবেন, কারণ এটা রাজধানীটা বিসিএসও আসছে, নিবন্ধনেও আসছে, এই কারণে এটা পড়বেন। আর আরাবি কিংবা আরিয়ারি, এটা হচ্ছে মুদ্রার নাম। মোজাম্বিক, মাপাতো, এগুলো দরকার নেই। ক্যামেরুনটা পড়বেন, ইয়াউন্দে, তার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কিনশাসা, অ্যাঙ্গোলা, লুয়ান্ডা। আসলে আফ্রিকা মহাদেশ থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসতে দেখা গিয়েছে। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নামটা আসে রেন্ড, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে রেন্ড। জিম্বাবুয়ে, হারারে, যার মুদ্রা হলো ডলার, এদের ভাষা কিন্তু ইংলিশ। তারপরে ইসওয়াতিনি, এটা হচ্ছে সোয়াজিল্যান্ডের বর্তমান নাম। ওই যে দক্ষিণ আফ্রিকার ভিতরে ছিদ্রায়িত রাষ্ট্র ইসওয়াতানি, এটা পূর্বে নাম ছিল সোয়াজিল্যান্ড, বর্তমানে এটার নাম হয়েছে ইসওয়াতিনি। তারপরে ঘানা, এই ঘানাটা আসছিল, যে ঘানার মুদ্রার নাম কি, যে ঘানার মুদ্রার নাম হচ্ছে সেডি। তাহলে সেডি কোন দেশের মুদ্রার নাম, এটা হচ্ছে ঘানার মুদ্রার নাম। আচ্ছা, তারপর ভৌগোলিক যে উপনামগুলো, এখানে আসলে সবগুলোই পড়তে হবে ভাইয়া, এখানে সবগুলোই পড়তে হবে, এখানে কাটছাটের কোনো সুযোগ নাই, কাটছাটের কোনো সুযোগ নাই। এখানে আমি দাগিয়ে দিচ্ছি না, যেহেতু আপনাদের পিডিএফ দিচ্ছি, এখান থেকে এগুলো প্লিজ আপনারা পড়ে নিতে হবে নিজ দায়িত্বে। তো পড়া বেশি হয়ে যায়, অনেকে দেখি যে কমেন্ট করতেছে ভাইয়া অনেক পড়া হয়ে যাচ্ছে, পড়া বেশি না, যদি আপনি মনোযোগের সাথে পড়েন, এখানে আপনার আজকে শীতে এত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক একবার জিস্ট বিষয়গুলো আমি নিয়ে এসেছি, যদি এগুলো ভালো করে মনে রাখতে পারেন, ইনশাল্লাহ চাকরির পরীক্ষাতে আজকের ক্লাস থেকে 5 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, যে কোনো চাকরির পরীক্ষা, আমি বলছি না শুধু নিবন্ধন, অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এগুলোই তো ঘুরে ফিরে আসে, পড়ার মধ্যে কোনো ব্যতিক্রম নাই। ঠিক আছে, আচ্ছা তাইলে আজকের ক্লাস কেমন ছিল বলেন, আজকের ক্লাসটি কেমন ছিল, আপনাদের ফিডব্যাক জানতে চাচ্ছি। জি, বুঝতে পেরেছেন কিনা, ক্লাস কি বোঝা গিয়েছে? থ্যাংক ইউ সো মাচ। তাহলে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকিয়েন, আপনাদেরকে আরো চমৎকারভাবে চেষ্টা করব যে ছন্দ দিয়ে দিয়ে পড়ানোর জন্য। অনেক কঠিন না, অনেক কঠিন না, অনেক সহজ যদি আপনি নিতে পারেন।